সম্প্রতি নবদ্বীপে শুভেন্দু অধিকারী এসে বলে গেছেন যে খুব শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে পড়া নিশ্চিত করবেন। এ ব্যাপারে কি বলবেন আপনি? গরম তো বড্ড পড়েছে, গরম পড়েছে। তার মধ্যে চারদিকে এত রকম হুমকি দিচ্ছে, হুঙ্কার দিচ্ছে, কি বলবো, নির্লজ্জের মতো সিবিআই, ইডি এবং এনআইএ এরা যে বিজেপির হয়ে কাজ করছে সেটাও চারদিকে বারবার মুখ ফসকে বলেও ফেলছে, একে গ্রেপ্তার করব, তাকে কেটে ফেলবো। সন্দেশখালির এত বড় একটা নির্লজ্জ নক্কারজনক ঘটনা, মহিলাদেরকে যেভাবে ব্যবহার করে যেভাবে নিজেকে এবং নিজের দলকে খালি লজ্জায় ফেলেছে নয়, মানুষ চারদিকে চিচি করছে। সেরকম একটা অবস্থায় এত গরমে একটু উল্টোপাল্টা কথাবার্তা হতেই পারে। সুরেন্দ্রবাবু তো বলেন, এরকম নয় তো যে সবসময় একটা বেশ একটা সবসময় যে বুঝে শুনে কথা বলেন তা তো নয়। তো মুখ দিয়ে স্লিপ করে গেছে। আমার মনে হয় মানুষ এমনিতে মানুষ হিসেবে ক্ষমা করে দেবে, ভোটের বাক্সে যা জবাব দেবার জবাব দিয়ে দেবে। আমি তো আবার বলছি, গরম পড়েছে, সেটা সবার তো সহ্য হয় না। গরমের মধ্যে সবাই মাথাটা ঠান্ডা রাখতে পারে না। তো শুভেন্দুবাবুর একটা দেখবেন, যে কোনো জায়গায় গেলে উনি হই হই করেন, ধরপড় করেন, এক জায়গায় দাঁড়াতে পারেন না। এবং যখন ভাষার ব্যবহার করেন তখন মানসিক যদি একটা ভেতরে যদি একটা শান্তি না থাকে, যদি কোথাও মনে না হয় যে আমি যা করছি সেটা ঠিক পথে করছি, সেটা যদি না থাকে, তাহলে মানসিক সন্তুলন, যেটা আমরা হিন্দি में বলতে গিয়ে বিগড়ে जाती है। তো যখন হয়ে যায় তখন এদিক ওদিক কুশব্দ বেরিয়ে যায়। আমিও তো বিরোধী রাজনীতি করেছি, জমকে কিয়া হ্যাঁ, তো কিন্তু কখনো কুশব্দের ব্যবহার কখনো করিনি। আপনাদের এখানে দিলীপ ঘোষ দেখুন, উনিও এটা ওটা সেটা বলেন। এখন কম্পিটিশান একটা দলের মধ্যে চলছে, কে কত এই ধরনের কথাবার্তা বলতে পারে। আমি তো কখনো মোদির নাম ধরে ডাকি না, অমিতের নাম ধরে ডাকি না, অমিত শাহ নাম ধরে ডাকি না। কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখুন, গাদ্দারিরও তো একটা সীমা থাকা উচিত, যে আপনি যার হাত ধরে উঠলেন, আপনি বিরোধিতা করুন, মাঠে ময়দানে লড়াই করুন, কিন্তু সাংবিধানিক পোস্টে সর্বোচ্চ পদে থাকা আপনি এই ধরনের ভাষা আপনি ব্যবহার করতে পারেন। এটাই বোঝাচ্ছে, এটাই ওনাদের সংস্কৃতি, এটাই বিজেপিতে ওই মহিলাদের কোনো বিশেষ গুরুত্ব নেই, আপনারা নিজেরাও জানেন। গরম বড্ড পড়েছে, আমার মনে হয় একটু বৃষ্টি টিষ্টি পড়লে ছাতা ছাড়া ওনার একটু বাইরে হাঁটা উচিত। আপনি একটা সময় কেন্দ্রীয় রাজনীতিতে ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছিলেন। বিজেপিকে 400 পারের যে স্লোগান, এটাকে আপনি কি বলবেন? দেখুন, আমি বিজেপির সংগঠন খুব কাছ থেকে দেখেছি, কিন্তু আমি অনৈতিক কিছু করব না। আমাকে তৃণমূল কংগ্রেসে কখনো কেউ বলেনি যে বিজেপির অন্দরে তুমি কি কথাবার্তা বলতে। আমি তো সবার সাথে খুব ক্লোজলি কাজ করেছি, মোদিজির সঙ্গে একা বৈঠক করতাম, অমিতজির সঙ্গে করতাম। আমায় কখনো কেউ জিজ্ঞেসও করেনি যে বলো ভাই অন্দরে কি কথা হচ্ছিলে। আমি অন্য দলে যখন ছিলাম, সেই ড্রেসিং রুমের কথা আমি বাইরে এসে নির্লজ্জ শুভেন্দু অধিকারের মতো ওরকম বলিও না, বলার কোনো দিন দরকারও পড়েনি। আমি বিতৃষ্ণায় বিজেপির ওপর রাগে দুঃখে আপনাদের সঙ্গেই তো লড়াই করেছি। এই তো সব দাঁড়িয়ে রয়েছে, কত গাড়ির কাঁচ ভেঙেছে, কত রকমের আলাদা আলাদা কাপড়ের কালো পতাকা দেখেছি, নতুন নতুন কোম্পানির জুতো দেখেছি। তো আমিও তো বিরোধী রাজনীতি করেছি, কিন্তু কখনো তো তার মানে যখন এত বিতৃষ্ণার সঙ্গে আমার এত কষ্ট করে যেটা আসানসোল সিট আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, তাহলে বিজেপি পার্টির প্রতি আমার মনে হয় যে যা হয়েছিল খুব ভালো হয়েছিল, যার ফলে তখন 70% মানুষের মধ্যে, এরা যে 70% মানুষ আমার সঙ্গে ছিল, এখন এই 100% মানুষ, সমাজের সব ধর্মের সব মানুষ আমার সাথে আছে। আর বিজেপি বাংলার মনন, বাংলার ভাষা, বাংলার চিন্তন এর কোনোটাই ঠিকমতো বোঝে না, এবং সেই জন্য বাঙালি বিদ্বেষী একটা পার্টি বাঙালিদের কখনো আগে যেতে দেয় না, মাঝপথে তাদেরকে কেটে দেয়। এবং আপনি যদি একটু আসানসোলের দিকে তাকান, দেখবেন আমাদের শত্রুঘ্ন সিনহা অটল বিহারী বাজপেয়ীর ওখানে মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন। আমাদের কীর্তি আজাদ, ভগবত আজাদ, ওনার বাবা মুখ্যমন্ত্রী ছিলেন দুবার না তিনবার। সেরকম একজন ফ্যামিলির একজন ছেলে, যাদের আত্মসম্মান আছে, যাদের রাজনীতির বাইরে পরিচয় আছে, যারা শিরদাঁড়া বিক্রি করতে রাজি নয়, তারা কেউ বিজেপিতে থাকবে না। কারণ ওখানে থাকলে মাথা নিচু করে এরকম নমান করে থাকতে হবে, সেটা কোনো আত্মসম্মান যার আছে সেরকম মানুষ করতে পারবে না। বিজেপিকে আবার ধিক্কার জানাই, তারা সন্দেশখালিতে যা ঘটনা ঘটিয়েছে। আজকে আবার সকালে শুনছি আরেকটা ভিডিও হয়েছে, যেখানে রেখা পাত্র নাকি বলছেন যে যারা রাষ্ট্রপতির কাছে গেছিল তারা ভুয়ো আন্দোলনকারী। পুরো ব্যাপারটাই তো ভুয়ো, তাই তার মধ্যে আবার ভুয়ো ওইটা আসল, এসব করার কি আছে? গতকাল সিমলাপালেও ধাওয়া করেছিল শুভেন্দু অধিকারী। দেখুন, শুভেন্দু অধিকারী কোথায় কি করছেন সেটার জবাব দেওয়ার জন্য তো আমি এখানে আসিনি। এখানকার মানুষকে তারা কিভাবে পরিষেবা পাবে, তাদের প্রতিদিনে
কী কী স্কিম তাদেরকে হেল্প করবে, কেন এখানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে জেতা জরুরি, কেন বাংলার জন্যে, বাঙালির জন্য, বাঙালি মনন সব কিছুর জন্যে কেন তৃণমূল কংগ্রেসকে জেতানো জরুরি সেটা বলতে এসেছি। এখন সারাদিন শুভেন্দু অধিকারী এত ঘটনা ঘটান, সেগুলো নিয়ে বলতে গেলে তো আমাকে তাহলে রানিং কমেন্ট্রি করতে হবে। ওনাকে ওনার মতো ছেড়ে দিন, আমি ওনার জন্য বলে আমি দাদা চিরকালই স্টার্ট কেমন হবে, বাংলার রেজাল্ট কেমন হতে পারে? ভালো হবে। আমি তো আবার বলছি, বিজেপি সংগঠন অমিত শাহ 36 দিয়ে শুরু করেছিলেন, মোদিজি যেটা 42-এ নিয়ে গেছিলেন, আবার আগের দিন দেখলাম ওটা 30-এ নেমেছে। আরও 2-1 বার আসতে দিন, ওটা গরমটা ঠিকঠাক হলে, বৃষ্টি পড়লে, মাথা ঠান্ডা হলে ওটা দেখবেন 12-13-তে নেমে আসে। চিন্তা করার কিছু নেই। আর আমি শুভেন্দু অধিকারীর জন্য আগেই তো আপনাদের বলেছি, এত প্রশ্ন করছেন কেন? বৃষ্টি নামলে বিনা ছাতায় 1 কিলোমিটার হাঁটলেই সব ঠিক হয়ে যাবে।